মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের প্রাণ ভিক্ষা বিষয়ে জানতে কারাগারে দুজন জেলা ম্যাজিস্ট্রেট ঘণ্টাব্যাপী অবস্থানের পর বেরিয়ে এসে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ, আনিস পেলেন টেবিল ঘড়ি, খোকন ইলিশ, মির্জা আব্বাস মগ ও তাবিথ আওয়াল বাস। চট্টগ্রামে আজম নাসির হাতি, মঞ্জুর কমলালেবু। রাজধানীতে গড়ে উঠেছে অসংখ্য অনুমোদনহীন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্যসেবা নিয়ে চলছে ব্যবসা, সঠিক তদারকির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। আইনি জটিলতায় ঝুলে গেছে চট্টগ্রাম বন্দরের বহু প্রত্যাশিত ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ভাগ্য। সালিসি ট্রাইব্যুনালে সুরাহা হবে, আশাবাদ নৌমন্ত্রীর। এবং পয়লা বৈশাখ সামনে রেখে ঋতু বিবেচনায় ক্রেতাদের নজর কাটছে আরামদায়ক পোশাক। উৎসব আয়োজনে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁত পল্লীর কারিগররাও। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা বিষয়ে জানতে দুই ম্যাজিস্ট্রেট আজ কারাগারে যান। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তারা। সকাল 10:45টায় কেন্দ্রীয় কারাগারে আসেন দুই ম্যাজিস্ট্রেট মাহমুদ জামিল ও তানভীর মোহাম্মদ আজিম। এরপর তারা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যান কামারুজ্জামানের প্রাণ ভিক্ষা বিষয়ে জানতে। দুই ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় কারাগারে ঢোকার পরপরই প্রধান জেল সুপার ফরমান আলীও কারাগারে আসেন। ঘণ্টাব্যাপী কারাগারের ভেতরে অবস্থানের পর বেরিয়ে আসেন দুই ম্যাজিস্ট্রেট। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে তারা চলে যান। গত 8 এপ্রিল সন্ধ্যায় আলবদর কমান্ডার ও জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ রায়ের কারাগারে পৌঁছানোর পর রায়টি তাকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওমর, সজল, আজ সকাল 9:50 থেকে এর পরবর্তী 1 ঘন্টা সময় পর্যন্ত দুজন ম্যাজিস্ট্রেট ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সাথে কথা বলার মাধ্যমে এই রায় বাস্তবায়নের পথে যে পদক্ষেপগুলো রয়েছে আরও একটি পদক্ষেপের সমাপ্তি হয়েছে। কিন্তু সেই দুজন ম্যাজিস্ট্রেটের কাছে যুদ্ধাপরাধী কামারুজ্জামান মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে ঠিক কি বলেছেন এখনো পর্যন্ত সেই বিষয়টি আমরা জানতে পারিনি। কারণ এই দুজন ম্যাজিস্ট্রেট যেমনিভাবে অনেকটা গোপনীয়তা রক্ষা করে এবং গণমাধ্যমকে এড়িয়ে ভিতরে ঢুকেছিলেন, তেমনি একইভাবে তারা বেরিয়ে গেছেন। এবং তারা যখন বেরিয়ে যান তখন গণমাধ্যম কর্মীরা নানাভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তারা কোনো ধরনের একদম ভাবলেশহীনভাবেই তারা তাদের অফিসের দিকে রওনা হয়ে গিয়েছেন। আর কিছুক্ষণ আগেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীও বেরিয়ে গেছেন এবং তার কাছেও আসলে গণমাধ্যমের কর্মীরা জানতে চেয়েছিলেন যে কামারুজ্জামান কি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন নো কমেন্টস এবং আরও জানতে চাওয়া হয়েছিল রায় কবে, যদি কামারুজ্জামান ক্ষমা না চেয়ে থাকেন তাহলে রায় কবে বাস্তবায়ন হবে, সেই বিষয়েও তিনি বলেছেন নো কমেন্টস। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। এই কয়েকদিন আমরা যতটুকুও ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন জনের সাথে কথা বলে কিছু তথ্য পেতাম, কিন্তু আজ সকাল থেকে সেই দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। এবং ম্যাজিস্ট্রেট দুজন এখানে এসেছেন এই খবর পাওয়ার পরপরই আমরা এখানে দেখতে পেয়েছি যে সকাল থেকে র্যাবের সদস্যরা এখানে ছিলেন না, কিন্তু তারপর র্যাবের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের এই মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। তবে কোনো কয়েদির ফাঁসির রায় কার্যকরের দিনটিতে যেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে সেই ধরনের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। আরও দু একটি লক্ষণ দেখে আসলে বোঝা যায় যে ওই দিনটিতে ফাঁসি কার্যকর হবে কিনা সেই ধরনের কোনো আলামত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যেমন আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। এক পর্যায়ে
বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, রাস্তাঘাট আশপাশের পরিস্থিতি মোটামুটি সম্পূর্ণভাবেই স্বাভাবিক। শুধু এই কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেটে কারারক্ষীরা যে কড়াকড়ি আরোপ করেছেন সেটুকুই বলবৎ আছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সবশেষ খবর। দর্শক, কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ চলছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র প্রার্থী আনিসুল হক পেয়েছেন টেবিল ঘড়ি, দক্ষিণে সাইদ খোকন পেয়েছেন ইলিশ প্রতীক। অন্যদিকে দক্ষিণ বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস মোয়াগ ও উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিত আওয়াল পেয়েছেন বাস প্রতীক। সকাল 9টা থেকে দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইলিশ প্রতীক 6 জন প্রার্থী চাওয়ায় পরে সমঝোতার মাধ্যমে সাইদ খোকনকে ইলিশ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও উত্তরের সিটি কর্পোরেশনে মেয়র পদে জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী পেয়েছেন ময়ূর প্রতীক। বিএনএফ সমর্থিত প্রার্থী AYM কামরুল ইসলাম পেয়েছেন ক্রিকেট ব্যাট। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন বাবুল পেয়েছেন চরকা প্রতীক। বামপন্থী নেতা জুনায়েদ সাকি পেয়েছেন টেলিস্কোপ প্রতীক। দক্ষিণে মেয়র পদে শহীদুল ইসলাম পেয়েছেন বাস প্রতীক। AFM আকরাম পেয়েছেন ক্রিকেট ব্যাট প্রতীক। সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন সোফা সেট প্রতীক। আমি মাছ প্রতীক, ইলিশ মাছ প্রতীক পেয়েছি। আমার প্রয়াত পিতাকে যেভাবে ঢাকাবাসী ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আমিও প্রত্যাশা করি সন্তান হিসেবে আমাকেও তারা ইলিশ মাছে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমিও আমার প্রয়াত পিতার মতো নিজেকে তাদের ঢাকাবাসীর জন্য উৎসর্গ করব। এখন যে দিন চলে আসছে ঢাকা শহরের উপরে, এখানে আসলে কিছু নতুন এবং যোগ্য এবং আদর্শমন ব্যক্তি দরকার। আমি মনে করি যে জোট আমাকে সমর্থন দিয়েছে আর যে আদর্শ ঢাকা আন্দোলনের ক্যান্ডিডেট হিসাবে আমি এখন মাঠে নামছি, যে আমি আশাবাদী আছি যে জনগণ আমাদেরকে অবশ্যই ভোট দিয়ে জয়লাভ করবে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিনকে হাতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমকে কমলালেবু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল 9:45 থেকে নগরীর মুসলিম হলে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। রিটার্নিং অফিসার আব্দুল বাতেন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দিচ্ছেন। মেয়র পদে 12 জন, 41টি সাধারণ, কাউন্সিলর পদে 213 জন এবং 14টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 61 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। 3 পদে মোট প্রার্থীর সংখ্যা 286 জন। তবে কোনো প্রতীক একাধিক প্রার্থী চাইলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হচ্ছে। এদিকে কমলালেবু প্রতীকের জন্য 2 জন প্রার্থী আগ্রহ দেখালে পরবর্তীতে সমঝোতার মাধ্যমে এম মঞ্জুর আলমকে কমলালেবু প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আর হাতি প্রতীকের জন্য 4 জন প্রার্থী আগ্রহ দেখালে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে আজম নাসির উদ্দিন হাতি প্রতীক পান। মেয়র পদে আমরা প্রতীক বরাদ্দের পর যেই প্রতীক দাঁড়িয়েছে সৈয়দ সাজ্জাদ জোহা, উনি ক্রিকেট ব্যাট প্রতীক বরাদ্দ করা হয়েছে। জনাব আরিফ মঈনুদ্দিন বাস প্রতীক, মোহাম্মদ মঞ্জুর আলম কমলালেবু, আজম নাসির উদ্দিন হাতি। গর্ভধারী মেয়ে আম্মা, আমি ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম কোন প্রতীকটা নেব। আমার আম্মা এটা বলেছেন তুমি হাতি প্রতীকটা নাও। আমার আম্মার কথাটা আমি রক্ষা করতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় সন্তান। আল্লাহর অশেষ সহমতে আমরা কমলালেবু প্রতীক পেয়েছি। আমরা নগরবাসীকে অনুরোধ করব কমলালেবু মার্কায় ভোট দিয়ে জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলমকে পুনরায় নির্বাচিত করার জন্য। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনিসুল হক ও তার সমর্থকরা উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে প্রচারণা চালান। উত্তরার স্থানীয় সাংসদ অ্যাডভোকেট সাহারা খাতুন সহ দলীয় নেতাকর্মীরা আনিসুল হকের সাথে প্রচারণায় অংশ নেন। উত্তরা, আজমপুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সমর্থন চান তারা। এ সময় আনিসুল হক বলেন, প্রচারণার সময় সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি।
অনেকদিন পরে এই ঢাকার মেয়রের ভোট হচ্ছে, তারা চায় যে একজন ভালো প্রতিনিধি যেন তারা নির্বাচিত করতে পারে এবং প্রত্যেকের চোখের মধ্যে একটা আলাদা ঝিলিক। সবাই চাচ্ছেন যে ভালো করে ভোট হোক, ভালো প্রার্থীরা আসুন, ভালোভাবে উৎসব মুখর পরিস্থিতিতে ভোট দিতে পারি। দেখছেন সময় সংবাদ। কোটি জনসংখ্যার রাজধানীতে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। তবে এর অধিকাংশই অনুমোদনহীন। এক শ্রেণীর পুঁজিবাদীরা মধ্যম আয়ের মানুষের অসুস্থতাকে নিয়ে ব্যবসা করে চলেছে দিনের পর দিন। ভুক্তভোগীরা বলছেন এতে সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা, আর বিশেষজ্ঞরা দুষছেন সঠিক তদারকির অভাবকে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অজুহাত জনবল সংকটের। রিপোর্ট কামরুজ্জামান মামুনের। সরেজমিনে রাজধানীতে ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলো ঘুরে যে চিত্র পাওয়া গেল তাতে সেবার মান নিয়ে প্রশ্ন করাটা বোকামি। রাজধানীতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো সীমিত হওয়ায় অনুমোদন দেয়া হয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের। বিপত্তিটা সেখানেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা সহ সারা দেশে অনুমোদিত প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 2209টি আর ডায়াগনস্টিক সেন্টার 6868টি। তবে সংশ্লিষ্টদের অভিযোগ খোদ ঢাকাতেই রয়েছে এ পরিমাণের কয়েক গুণ বেশি। এর মধ্যে ব্যয়বহুল প্রথম শ্রেণীর হাসপাতাল ছাড়া বাকিগুলোর সেবার মান নিয়ে রয়েছে প্রশ্ন। আমরা মধ্যবিত্তি যারা যেসব হাসপাতালে যাই, আমরা যে সব সেবা পাওয়ার কথা সেসব সেবা আমরা পাই না, শুধু টাকাই যায়। তাকে ইন্ডিকেট করে ওই জায়গা থেকে করে আনতে হবে, ওই জায়গা থেকে করে আনতে হবে, নালে রুগীদের নালে দেখেই না। ক্লিনিকগুলিতে যায়, ওইগুলির মধ্যে আসলেই মানে হয়রানির শেষ নাই। আমাদের তো ওই রকমের নাই অর্থ সম্পদ যে আমি একবারে 10 লাখ টাকা খরচা করে বাচ্চার একটা করবো অনেক। আর এ অব্যবস্থাপনার জন্য লোকবল সংকটকে দায়ী করছে স্বাস্থ্য অধিদপ্তর। সীমাবদ্ধতা কিছুটা আছে লোকবল, সেটা হলো যে এখানে তো সাফিসিয়েন্ট লোক এই ধরনের ভিজিলেন্স টিম করার জন্য আলাদা কোনো ইয়ে নাই। কিছু অনুমোদন আছে, কিছু অনুমোদনহীনও থাকতে পারে। আমরা কন্টিনিউয়াসলি এটা মনিটর করতেছি এবং সারা দেশে কিন্তু বিভিন্ন ধরনের টিম তৈরি করে দিছি। অবশ্য ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলোতে নিয়মিত তদারকির তাগিদ এই বিশেষজ্ঞের। দুটো জিনিস করতে পারে সরকার, একটা হলো মেডিকেল অডিট করা। সব যত হাসপাতাল আছে ঢাকার গণস্বাস্থ্য সহ যে কোনো লোকের মৃত্যু হলে প্রতি মাসে সেটা একটা অডিট হবে। ব্যক্তি মালিকানা হাসপাতাল থাকবে কিন্তু সরকারি রেগুলেশন, সরকার রেগুলেশন দিয়ে কতগুলি তার মনিটরিং করবে। বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল, আর এ সেবা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের কাঁধে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। এক সপ্তাহের মাথায় ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সিলেটবাসী। তবে শিগগিরই চালুর আশ্বাস বিমানমন্ত্রীর। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আইনি জটিলতায় ঝুলে গেছে চট্টগ্রাম বন্দরের বহু প্রত্যাশিত ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ভাগ্য। গত নভেম্বরে এ প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণে সালিসি ট্রাইব্যুনাল গঠনের পর সম্প্রতি ঠিকাদার প্রতিষ্ঠান ও বন্দর দুপক্ষই ক্ষতিপূরণের দাবিনামা তুলে ধরলেও এটি নিষ্পত্তিতে সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কর্পোরেশন সালিসি আদালতের রায় না মেনে পুনরায় দেওয়ানি আদালতে গেলে প্রকল্পটি বাস্তবায়ন আরও কঠিন হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। অপরিকল্পিত ড্রেজিং, কর্ণফুলী নদী ভরাট সহ শুরু থেকেই চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প নিয়ে ছিল নানা অনিয়মের অভিযোগ। দফায় দফায় সময় বাড়িয়েও ড্রেজিং শেষ করতে না পারায় ঠিকাদার প্রতিষ্ঠান মালয়েশিয়ান মেরিটাইমের সাথে 2014 জুলাই চুক্তি বাতিল করে বন্দর। কিন্তু এমএমডিসি এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালতের নির্দেশনা অনুসারে বিষয়টি নিষ্পত্তির জন্য সাবেক প্রধান বিচারপতি এম রুহুল আমিনকে প্রধান করে সালিসি ট্রাইব্যুনাল গঠন করা হয়। এক্ষেত্রে এমএমডিসি 55 কোটি ও বন্দর 179 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করার পর আগামী 11 এপ্রিল প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। যুক্তি এবং উপাত্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সেই তিনজন অভিজ্ঞ আর্বিট্রেটর তারা একটি অ্যাওয়ার্ড দিবেন যে কোন পক্ষে আসলে দাবিটাকে। এই অ্যাওয়ার্ডটি যদি বাস্তবায়ন কোনো পক্ষ না করে তাহলে কিন্তু এটা দেওয়ানি আদালতের মাধ্যমে কার্যকর করানো যায়। তবে রায় না হওয়া পর্যন্ত এই প্রকল্পের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না জানিয়ে নৌপরিবহন মন্ত্রীর আশা সালিসি ট্রাইব্যুনালেই এর সুরাহা হবে। যে কোনো পদ্ধতিতে একটা করতে হবে এটা সমাধান, এবং খুব শীঘ্রই করতে হবে। নয় আমাদের অপেক্ষা করতে হবে শুনানির পরে যে ইয়েটা দেয়, তারা যে জাজমেন্টটা দেয় সেটাও আমাদের দেখতে হবে যে কি ওনারা কি দেন। এক্ষেত্রে ঠিকাদার রায় না মানলে প্রয়োজনে সংসদে আইন পাশ করে সরকারি কোনো সংস্থাকে দিয়ে এই প্রকল্পের কাজ শেষ করার পরামর্শ বন্দর উপদেষ্টা কমিটির এই সদস্যের। তো আরবিট্রেশন যেটা রায় দেয় সেটা যদি না মানে দীর্ঘসূত্রিতা তৈরি করে
তাহলে চট্টগ্রাম বন্দর নতুনভাবে একটা পার্লামেন্টের মাধ্যমে একটা ক্যাপিটাল ড্রেজিং এর কাজটা সহসা করার জন্য একটা আইন পাশ করে নেবে। 240 কোটি টাকার এই প্রকল্পের আওতায় নদীর তলদেশ খনন করে 36 লাখ ঘনমিটার তলানি অপসারণ, বাঁধ ও জেটি নির্মাণ এবং ওয়াকওয়ে নির্মাণের কথা ছিল। এর মধ্যে জেটি এবং ওয়াকওয়ের কাজ প্রায় শেষ হলেও মূল কাজ ড্রেজিং হয়েছে নামমাত্র। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মতামত জানার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। পহেলা বৈশাখকে সামনে রেখে রাজধানীর বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। লাল সাদা রঙের পাশাপাশি ঋতু বিবেচনায় ক্রেতাদের নজর আরামদায়ক পোশাকের দিকে। বিক্রেতারা জানালেন, আগের তুলনায় বিক্রি বেড়েছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া আর টি শার্টের পাশাপাশি মেয়েদের সালোয়ার কামিজ, স্কার্ট ও টপসের। তবে কিছুটা হতাশ বেইলি রোডের শাড়ি বিক্রেতারা। আগামীতে বিক্রি বাড়বে এমন প্রত্যাশা করছেন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বৈশাখের রঙে নিজেকে রাঙাতে শপিং মল আর ফ্যাশন হাউসগুলোতে ঢু মারছে সব বয়সী মানুষ। শাড়ি, পাঞ্জাবি, স্কার্ট, টপস, টি শার্ট, ফতুয়া, পোশাক যাই হোক, বাহারি রঙের একটি নতুন পোশাক চাই নগরের এই বৈশাখ প্রিয় মানুষগুলোর। ফতুয়া দেখতেছি, থ্রি পিস, রাউন্ডটা বেশি ভালো লাগতেছে। পয়লা বৈশাখের কালার কিন্তু অনেক, এজন্য বিভিন্ন কালার ম্যাচ করে আমি দেখতেছি। দাম দেখছি একটু কম্পারেটিভলি একটু বেশি নিচ্ছে। তবে সব পোশাকের ভিড়ে বাংলা বর্ষবরণে শাড়ি ছাড়া যেন অসম্পূর্ণ বাঙালি নারী। তাই একটু দেখে শুনে পছন্দ মতো রং আর নকশার সাথে আরামদায়ক বিবেচনায় শাড়ি কিনতে দোকানে দোকানে ঘুরছেন কেউ কেউ। শাড়িটা আমাদের ঐতিহ্য, যার কারণে শাড়িটাই আমরা বেশি প্রেফার করি। হালকা বা সুতির মধ্যে যেটা আমরা চাই, কমফোর্টেবল যেটা হয়। দেখতেছি এখনো শাড়ি কিনতে আসছে। বিক্রেতারা জানালেন, প্রতিবার বৈশাখে প্রচুর শাড়ি বিক্রি হলেও এবার সে সংখ্যা হতাশাজনক। মার্চের পর থেকে মানে লাস্ট সপ্তাহ থেকে মোটামুটি বৈশাখী একটা কেনাকাটার শুরু হয়, কিন্তু এবছর ওরকম কোনো কিছুই দেখতেছি না। আগামী দিনগুলোর মধ্যে কিছুটা তো বাড়বে বেচা কিনা। বছরের প্রথম দিনটি আনন্দে কাটাতে ছেলেরাও পিছিয়ে নেই, কিনছেন পছন্দের পোশাকটি। নতুন পোশাক কিনতে অভিভাবকদের সাথে এসেছে বাচ্চারাও। দিনটাকে আরো উৎসবমুখর করার জন্য আর কি যে আজকে কেনাকাটা। মেয়ের জন্য একটা ফতুয়া নিলাম আর ছেলের জন্য একটা ফতুয়া। হোয়াইট রেড কালার টি শার্ট কিনেছি আর আমার ছোট ভাইয়ের জন্য একটা হোয়াইট রেড কালার টি শার্ট কিনেছি। তবে কদিন আগেও রাজনৈতিক অস্থিরতার কারণে বৈশাখ উপলক্ষে বিক্রিবাট্টা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা এখন কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্ষবরণ উৎসবকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁতপল্লীর তাঁতিরা এখন ব্যস্ত সময় পার করছেন। নববর্ষে নারীদের রঙিন সাজে সাজাতে আধুনিক ও রুচিশীল শাড়ি উপহার দিতে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। আর দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতার কারণে তাঁত শিল্প বিপর্যয়ের মুখে পড়লেও পহেলা বৈশাখকে ঘিরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলে জানান ব্যবসায়ীরা। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাজারো বছরের ঐতিহ্য টাঙ্গাইলের শাড়ি বাঙালি রমণীর কাছে প্রিয় একটি নাম। এই শাড়ি টাঙ্গাইলকে এনে দিয়েছে বিশ্ব পরিচিতি। আর মাত্র কদিন বাকি পহেলা বৈশাখের, তাই তাঁত শাড়ির স্বর্গরাজ্য হিসেবে খ্যাত টাঙ্গাইলের পাটরাইলের তাঁতপল্লী খটখট শব্দে মুখরিত। চোখে ঘুম নেই তাঁতিদের। বিরামহীন দক্ষ হাতগুলো মাকু চালিয়ে আবার কোথাও কোথাও পাওয়ারলুমের সাহায্যে শাড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা। টাঙ্গাইলে প্রায় অর্ধশত ডিজাইনের শাড়ি তৈরি হচ্ছে। কারিগররা বলছেন, বৈশাখীতে কাজের চাপ অনেক বেশি, কিন্তু বিদ্যুৎ সমস্যায় শাড়ি তৈরি ব্যাহত হচ্ছে। ব্যস্ততা খুবই বেশি, দিনরাত কাজ করি। মহাজনের চাপ দেয় কিন্তু আমরা কাজ করা পারি না, কারেন্ট থাকে না। কাপড়েরও চাহিদা আছে কিন্তু আমাদের বানানের যতটুক দরকার ততটুক পারতেছি না, কিন্তু চেষ্টা করতেছি। টাঙ্গাইলের শাড়ির কোনো বিকল্প নেই, তাই ব্যবসায়ীদের পাশাপাশি খুচরা ক্রেতারাও সাশ্রয়ী ও পছন্দ মতো শাড়ি কিনতে হাটে ভিড় করছেন। করটিয়া হাট বাংলাদেশের শ্রেষ্ঠ হাট, এখানে ভালো শাড়ি পাওয়া যায়, সেজন্য আমরা এখানে শাড়ি কেনার জন্য আসছি। আর এখানে সাশ্রয় হয়, শাড়ি কিনতে গেলে মার্কেটে গেলে অনেক দাম বেশি পড়ে জায়গা। বড় বছরকে আমি যেটা শাড়ি কিনছি তো এখন দেখতেছি আরো কেনার জন্য। এদিকে দীর্ঘদিন দেশে অস্থিতিশীল অবস্থার কারণে তাঁত শিল্প চরম বিপর্যয়ের মুখে পড়ে। তবে পহেলা বৈশাখে এই শিল্প অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। হরতালের জন্য কিছুটা বাজার মন্দা গেছে, তখন আমাদের অনেকটা লসে দিই। গত বছর যা বিক্রি করছে এই বছর আল্লাহর মতো অনেক ডাবল হয়েছে বিক্রি। হরতাল অবরোধের কারণে যে ক্ষতিটা হয়েছিল সেটা আস্তে আস্তে মানুষ কাটিয়ে উঠতেছে। মোটামুটি এখন একটা স্থিতিশীল অবস্থা। আশা করি আগামীতে আরো ভালো করবে।
জেলায় মোট 64,120টি তাঁত রয়েছে, আর মালিকের সংখ্যা 10,000 এবং শ্রমিক কর্মরত রয়েছেন প্রায় 1.5 লাখ। সময় সংবাদ, টাঙ্গাইল। ঘোষণা 17 বছর পর সিলেটবাসীর স্বপ্নের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণতা পেলেও আবারও অনিশ্চয়তা ভর করেছে। একটি রিফুয়েলিং স্টেশনের জন্য এতদিন বিদেশি উড়োজাহাজ ওঠানামা করতে পারেনি। সব প্রস্তুতি শেষে 1 এপ্রিল ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি বিমান নামার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পায় এটি। কিন্তু হঠাৎ করেই আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ। ইকরামুল কবিরের প্রতিবেদন। 1998 সালের 20 ডিসেম্বর ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিকে উন্নীত করা হয়, কিন্তু ঘোষণা হলেও রিফুয়েলিং স্টেশন না থাকায় আন্তর্জাতিক রুটে সরাসরি উড়োজাহাজ চলাচল করতে পারেনি। গত মাসে এই রিফুয়েলিং স্টেশন চালু করা হয়। গত 24 তারিখ থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। স্থানীয় এয়ারলাইন্সগুলো, লোকাল এয়ারলাইন্সগুলো আমাদের ডোমেস্টিক ফ্লাইটগুলো নিয়ে যাচ্ছে, তেল নিয়ে যাচ্ছে। আর 1 এপ্রিল ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি বিমান ওসমানী বিমানবন্দরে অবতরণের মাধ্যমে সিলেটবাসীর স্বপ্ন বাস্তবতা পায়। প্রথম প্যাসেঞ্জার, আপনারা প্রথমে যেতে পেরে মনে করুন আনন্দিত, অনেক খুশি। লাগেজ টাগেজ এত তাড়াতাড়ি পেয়েছি, মানে এগুলো বলে বোঝানো যাবে না। ইমিগ্রেশন এভরিথিং ওকে, ফ্যান্টাস্টিক। তবে এরপর আর কোনো বিদেশি উড়োজাহাজ নামেনি ওসমানীতে। এতে সবার মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। রাত্রে ফোন করিয়া বলছে যে আপনি 9টার ভিতরে এয়ারপোর্টে গিয়ে ঢুকতে হইব, যে কোনো অবস্থায় এয়ারপোর্টে ঢুকতে হইব। আমি 8টার আগে এয়ারপোর্টে ঢুকছি। সকাল 9টা থেকে আমরা এখানে এয়ারপোর্টে বইতেছেন, এখানে কোনো ফ্লাইট উলাইট নেই, আমরা তো অপেক্ষায় আছি। একদিন ফ্লাইট এসেছে, পরবর্তীতে ফ্লাইটটি বন্ধ করে দেওয়া হয়। আমার মনে হচ্ছে, এবং কিছু কিছু মানুষ সিলেট অঞ্চলের প্রবাসীরা সন্দেহ পোষণ করে থাকেন যে প্রবাসীদেরকে ডাকা হয়ে বিভিন্ন হোটেল বাণিজ্য ওইটাকে পরিপূর্ণ রাখার উদ্দেশ্যেই সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু করা হচ্ছে না। ফ্লাই দুবাই নামে একটি এয়ারক্রাফট সিলেটে আসলো, আমরা আশা করছিলাম যে যথারীতি সেটাই বোধহয় চালু হয়ে গেল, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় পরবর্তীতে আমরা দেখলাম যে না, আর পর থেকে আর ফ্লাইটটা আসে নাই। তবে বিমানমন্ত্রী জানালেন আরো কিছু কাজ শেষ করার পর চালু করা হবে। আমাদের কিছু গ্রাউন্ড হ্যান্ডলিং ইকুইপমেন্টস প্রয়োজন আছে, যেগুলো না হলে পরে ইন্টারন্যাশনাল এগুলো করা যাবে না। সেগুলো সম্পূর্ণ হলে নিশ্চয়ই আমরা এটা ঠিকমতো চালু করে দেবো। সিলেট অঞ্চলের প্রায় 10,000 যাত্রী প্রতি মাসে বহির্বিশ্বে যাতায়াত করে থাকেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নির্দিষ্ট শর্টকোডের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সার্ভিস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির অনুমোদন নিয়ে কন্টেন্ট তৈরি করে এসএমএস এর মাধ্যমে মোবাইল ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন কন্টেন্ট প্রোভাইডাররা। কিন্তু সেবামূলক ব্যবসার লভ্যাংশ নির্ধারণে মোবাইল ফোন অপারেটররা চরম অনিয়মের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ কন্টেন্ট প্রোভাইডারদের। অবশ্য দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন অস্বীকার করছে এই অভিযোগ। তানিন মেহেদির রিপোর্ট। প্রায় 1 যুগ আগে বাংলাদেশে শুরু হয় ভ্যালু অ্যাডেড সার্ভিস সেবা। মোবাইল ফোন অপারেটরদের সহায়তায় দেশব্যাপী ছড়িয়ে দেয় এই সেবার প্রধান কারিগর কন্টেন্ট প্রোভাইডাররা। গ্রাহকদের কাছে নিউজ অ্যালার্ট, ভর্তি তথ্য, কৃষি তথ্য, স্পোর্টস আপডেট, ওয়েলকাম টিউন সহ বিভিন্ন কন্টেন্ট পৌঁছে দিলেও এসব বাবদ অর্জিত চার্জ ভাগাভাগির ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটররা ঠকাচ্ছেন বলে অভিযোগ কন্টেন্ট প্রোভাইডারদের। অপারেটররা তারা যার যার মতো করে বিভিন্ন পলিসি বা এই লভ্যাংশ শেয়ার করার পলিসিটা করেছে। 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে আমরা এই কাজটাকে করে যাচ্ছি অ্যাজ পার দেয়ার কমপ্লায়েন্সেস, অ্যাজ পার দেয়ার কোয়ালিটি। কিন্তু যখন তারা প্রোডাক্টগুলো নিচ্ছে তখন আমাদের এই কন্ট্রিবিউশনটাকে প্রপারলি অ্যাকনোলেজ করা হয় না। ফলশ্রুতিতে শুধু আমরা এককভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তাই না, সেই সাথে সরকারের রাজস্ব কোষাগারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে মোটা দাগে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই গ্রামীণ ফোন অস্বীকার করছে এ ধরনের অভিযোগ। এই অভিযোগটা আমরা কখনো পাই না, এবং কন্টেন্ট প্রোভাইডারদেরকে যখন আমরা বিল দিচ্ছি মাস শেষে তারা কিন্তু বিল নিচ্ছেন, এবং আমাদের কাছে কখনো তারা এই অভিযোগটা নিয়ে আসেননি, অথবা কখনো যদি বলেছেন আমরা তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছি যে আপনি যখন 100 লোককে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছেন তখন হয়তো 20 জন বা 25 জনের কাছে টাকা আছে, এর বেশি আসলে কখনোই টাকা কাটা যায় না। এবং এটা শুধুমাত্র গ্রামীণ ফোন না, এটা যে কোনো মোবাইল অপারেটরের জন্যই সত্যি। এক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা জেলার কেরানীগঞ্জে আলাদা অভিযানে 5টি অস্ত্র, 23 রাউন্ড গুলি ও 14টি কার্তুজ সহ 3 জনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ থানা ও ডিবি পুলিশ।
সকালে ঢাকা জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তা মোড় থেকে 3টি বন্দুক, একটি রিভলভার, 14টি কার্তুজ, 2 রাউন্ড গুলি ও 870 গ্রাম গান পাউডার সহ আরব আলী ও জয় আহমেদ নামে আন্তজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত 2 জন মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত ছিল বলেও জানায় পুলিশ। অন্যদিকে একই দিন সকালে কাইজারচর এলাকা থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, 21 রাউন্ড গুলি ও 56 পিস ইয়াবা সহ খলিল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। এসব ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় আলাদা 2টি মামলা হয়েছে বলে জানায় পুলিশ। আন্তজেলা ডাকাত সর্দার আরব আলী এবং তার সহযোগী জয়কে 3টি বন্দুক, একটি বিদেশি রিভলভার, 16 রাউন্ড গুলি এবং বোমা তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা এর আগে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় তারা ডাকাতি করেছে এবং যে অস্ত্রগুলো আমরা পেয়েছি তার 2টো অস্ত্রই মানিকগঞ্জের 2টো থানা থেকে, একটি সিংগাইর এবং একটি সদর শিবালয়, এই 2 জায়গা থেকে ডাকাতি করা এবং 2জনেরই মালিক পাওয়া গেছে এবং তারা এই অস্ত্র শনাক্ত করেছে যে এটি তাদের অস্ত্র। সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভূমিকায় প্রশংসা করে সরকারের পদক্ষেপ অনুকরণীয় বলে মন্তব্য করেছেন মার্কিন লেখক মাইকেল গ্রসম্যান। সম্প্রতি রিল্যাক্টেন্ট জেল নামে তার একটি বই প্রকাশ পায়। তিনি একাধারে ধর্মীয় ও মানবাধিকার বিষয়ক আইনজীবী। সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাইকেল গ্রসম্যান বলেন, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সরকারের সাহসী ভূমিকা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম কমিউনিটিরও প্রশংসা করে তিনি বলেন, ধর্ম কখনো মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে না। গত 40 বছর ধরে নিউ ইয়র্কে আইন পেশায় নিয়োজিত গ্রসম্যান জাতীয় পর্যায়ে ধর্মীয় অধিকার বিষয়ক সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়ে। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় পরিবেশ নিয়ে কাজ করেছেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের প্রাণ ভিক্ষা বিষয়ে জানতে কারাগারে 2 জন জেলা ম্যাজিস্ট্রেট। ঘণ্টাব্যাপী অবস্থানের পর বেরিয়ে এসে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ। আনিসুলের টেবিল ঘড়ি, তাবিথ আওয়াল বাস, খোকন ইলিশ ও মির্জা আব্বাস পেয়েছেন মগ। চট্টগ্রামে নাসির হাতি ও মঞ্জুর কমলালেবু। রাজধানীতে গড়ে উঠেছে অসংখ্য অনুমোদনহীন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্যসেবা নিয়ে চলছে ব্যবসা, তদারকির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। আইনি জটিলতায় ঝুলে গেছে চট্টগ্রাম বন্দরের বহু প্রত্যাশিত ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ভাগ্য। সালিসি ট্রাইব্যুনালে সুরাহা হবে আশাবাদ নৌমন্ত্রীর। এবং পহেলা বৈশাখ সামনে রেখে ঋতু বিবেচনায় ক্রেতাদের নজর কাড়ছে আরামদায়ক পোশাক। উৎসব আয়োজনে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁতপল্লীর কারিগররাও। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।